চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরাই। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরাই। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়াই। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরাই। ফ্লোরাজ লাইব্রেরিতে গল্প শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমার লাইব্রেরির গল্প একটি রক্তিম রূপকথা। লিখেছেন শ্রদ্ধেয় লেখক কাঞ্চনকুন্তলা মুখোপাধ্যায়। ডুগডুগ ডুগডুগ ডুমডুমাডুম। কদিন ধরেই রাজ্যের এখানে ওখানে ঢেড়া বেজে চলেছে। নেহালি যখন এই সময় ঠিক বেলা 2 প্রহরে ধান ক্ষেতের ধারে ওই টিলার উপর পুটুলি খুলে খেতে বসে, তখন এই ঢেড়াদারেরা ওই দূরের রাস্তা দিয়ে চলে যায়। নেহালির আবছা কানে আসে, ও বাবা, রাজপুত্রের বিয়ের শখ হয়েছে, তা আমাদের কি করতে হবে শুনি? কাঞ্চির মহামান্য যুবরাজের জন্য উপযুক্ত কন্যা চাই। মনোনয়নের একমাত্র মাপকাঠি কন্যার পদ সৌন্দর্য। দূর, আর শুনবেই না নেহালি। মুখ থাকতে পা। নিজের পায়ের দিকে তাকিয়ে হাসল সে। অনেক কাজ তার বাকি। সন্ধে লাগলে মা ভাববে, বাবা বুড়ো মানুষ শীতে কাঁপবে, যাবার সময় একটু খড়কুটো, নিদেন পক্ষে 1 ঝুড়ি শুকনো পাতাও কুড়িয়ে নিয়ে যেতে হবে। বাবা আগুন পোহাবে। এখন শুধু কাজ কাজ আর কাজ। টিলা থেকে কাস্তে হাতে নেমে এলো নেহালি। যুবরাজের অদ্ভুত খেয়ালের কথা সমস্ত রাজ্য জুড়ে মানুষের মুখে মুখে। কেবল 2খানি চরণ দেখেই কোনে পছন্দ? কে জানে বাবা, এই কি ধারার মনোভাব? হতে পারে যুবরাজ সাধারণ মানুষ নন, গভীর ভাবজগতের মানুষ তিনি, কিন্তু তাই বলে এতটা বাড়াবাড়ি? যুবরাজ আগামী বৈশাখী পূর্ণিমার রাত্রে চন্দন বীথির প্রশস্ত বুদ্ধবেদিকার নিচে কন্যাদের চরণ দর্শন এবং বধূ নির্বাচন করবেন। সকলে থাকবেন নীরব, কন্যা থাকবেন কৃষ্ণ আবরণীর দ্বারা আবৃত হয়ে, চরণ থাকবে সর্বপ্রকার অলঙ্কার এবং প্রসাধন মুক্ত। চরণের প্রকৃত রূপই দেখতে চান তিনি। বৈশাখী পূর্ণিমার আর মোটে 15 দিন বাকি। বাড়িতে বাড়িতে তোড়জোড় শুরু হয়ে গেছে। মেয়েদের মধ্যে কৌতূহলের যেন আর শেষ নেই। আললিকা বলে, যতই বল, আমাদের চেষ্টা করে কোনো লাভ নেই। কৌশাম্বীর রাজকুমারীর শুনেছি দুধে আলতা পা। ওরা থাকতে কি আর আমাদের আশা আছে? কুসুমিকার চোখে ঝিলিক দিয়ে ওঠে। বলে, চেষ্টা করতে তো আর দোষ নেই। বলা যায় না, কোনো সাধারণীর ভাগ্যেই হয়তো শিকে ছিঁড়বে। মুকুলিকা বলে, ছিঁড়লে তোমারই ছিঁড়বে। তোমার পা 2খানি কুসুম ফুলের মতোই নরম, রাঙা। কমলিকা বলে, আচ্ছা, মুখ না দেখে যুবরাজ পা কেন দেখবেন বল দেখি? আমার মাথায় ছাই কিচ্ছুই ঢুকছে না। তরলিকা বলে, সত্যি, নিদেন পক্ষে হাত 2খানিও তো দেখতে পারতেন। হাত দুটোর আমরা যে যত্ন নেই, পা দুটোর কি আর ততটা নেই? পোশাকের তলার দিকে থাকে, কে আর দেখতে যাচ্ছে? কোনো রকমে যেমন তেমন করেই রেখে দিই।
সে পাই কিনা দেখতে চাইছেন কে? না যুবরাজ। কি উদ্দেশ্যে? না বিবাহ উদ্দেশ্যে। আলাপিনীরা সমস্বরে হেসে ওঠে। মাঝখানে হাসি থামিয়ে কুসুমিকা বলে, ওই জন্যই তো তিনি পা দেখতে চান। শুধু মুখ আর হাত সুন্দর রাখলেই তো আর হয় না, পায়ের জন্য খাটতে হয়, সময় দিতে হয়। যে মেয়ের পা চমৎকার সুন্দর তার আর কিছু না দেখলেও চলে। কমলিকা বলে, তাও ঠিক, কিন্তু পা লক্ষ্মীর মতো আর মুখখানি যদি তার বাহনের মতো হয়। আরেক প্রস্থ হাসির লহর বয়ে যায়। হঠাৎ গম্ভীর হয়ে মুকুলিকা বলে, রাজকুমার যে ঠিক কী ভেবে এটা করতে চাইছেন তা তিনিই একমাত্র জানেন। সাধারণীদের আলোচনা। এদিকে শ্রাবন্তী, কোশল, অবন্তী, কৌশাম্বীর রাজঅন্তঃপুরে সাজ সাজ রব উঠে পড়েছে। কন্যারা সব প্রস্তুতি নিচ্ছেন যে যার মতো। তাদের পদসৌন্দর্য বৃদ্ধির জন্য বিশেষজ্ঞ মণ্ডলী গঠন করা হয়েছে। রাজকন্যারা তাদের নির্দেশ মতন উঠছেন, বসছেন। কৌশাম্বীর রাজকন্যা বড় বড় দুপাত্র আলতা রাঙানো দুধে পা ডুবিয়ে বসে আছেন অষ্টপ্রহর। আর মাঝে মাঝে পা তুলে তর্জনী দিয়ে টিপে টিপে দেখেন পা কতটা নরম হলো, কতটা দুধে আলতা হলো। সকাল থেকে রাজবাড়িতে ভারে ভারে দুধ আসছে। দণ্ডে দণ্ডে দুধ ফেলে দেওয়া বিশেষজ্ঞের নির্দেশ। রাজ্যের সব শিশুরা মরছে দুধের অভাবে শুকিয়ে। কুসুমিকার চোখে ঘুম নেই। নাইবা হলো সে রাজান্তপুরচারিণী, কিন্তু কৃষক তো নয় নেহালির বাপের মতো। তার পিতা ধনেশ্বর শ্রেষ্ঠী, ধন কুবের। তাছাড়া তার মতো সুন্দরী বা আছে কজন? তার মতো রূপচর্চাই বা কজন করতে পারে? তার পিতা ধনেশ্বর শ্রেষ্ঠী ডেকে এনেছিলেন এক অভিজ্ঞ রূপ বিশেষজ্ঞকে। তিনি পদচর্চার আশ্চর্য এক গূঢ় পন্থা বলে দিয়ে গেছেন। সে পন্থা যেমন কঠিন তেমনি অব্যর্থ। কিন্তু যত কঠিনই হোক, কন্যার বিবাহ বলে কথা, তাই রাজার ঘরে, না হলে কন্যাই বাপ মাকে দুষবে। কুসুমিকার পিতা রাজি হয়েছেন, সেই মতোই কুসুমিকার চরণ চর্চা চলছে। কুসুমিকাদের সম্পন্ন গৃহস্থ বাড়িটির পাশেই নেহালিদের কুটির। তরুণী কৃষাণী সারা দিনের কাজে শেষে ঘরে ফিরে যখন মাটির জালা থেকে জল নিয়ে পা ধুচ্ছিল, তখন কি যেন মনে পড়ায় তার শ্রমক্লিষ্ট মিষ্টি মুখখানি ঝিলিক দিয়ে হেসে ওঠে। গামছায় তাড়াতাড়ি পা মুছে সে বাপের পাশে এসে বসে। চলো বাবা, উঠোনে আগুন জ্বালিয়ে এসেছি, হাত পাগুলো একটু গরম করে নেবে। মাও উঠোনেই আছে, ভাত চড়ে গেছে, ওখানে বসেই চারটি খেয়ে নেবে। এই সময় পাশের বাড়ির পরিচারিকা এসে ডাক দিয়ে গেল, কুসুমিকা ডাকছে। নেহালির তখন উঠবার ইচ্ছে ছিল না, কিন্তু উঠতেই হলো। কুসুমিকা তাকে একটা জরুরি খবর দেবে আজ। হ্যাঁ রে কুসুম, বড় বদ্যিকে জিজ্ঞেস করে রেখেছিলি আমি যা জিজ্ঞেস করতে বলেছিলাম? সেই জন্যই তো ডেকেছি তোকে। তোর বাবার বাতের ব্যথার অব্যর্থ ওষুধ পেতে পারিস যদি 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 আগামী বৈশাখী পূর্ণিমার রাত্রে আপাদমস্তক কালো কাপড়ে ঢেকে বুদ্ধ বেদিকার নিচে বসে থাকিস সেই রাত দুপুর পর্যন্ত। ব্যাস, এটুকুই। তাহলে হবেটা কি? বসে থাকতে থাকতে এক সময় দেখবি টুক করে পায়ের কাছে ওষুধ পড়বে বট গাছ থেকে। যে ফলটি ঠিক তোর দুটি পায়ের বুড়ো আঙুলের জোড়ের কাছে পড়বে, সেই ফলটি তোর বাবাকে বেটে খাওয়াস, সব ব্যথা সেরে যাবে। বিকেল বিকেল যাস কিন্তু। অনেকেই সেদিন ধর্ণা দিতে যাবে ওষুধের জন্য। কারো কথা যেন তোর কানে না যায়, কারো সঙ্গে কোনো কথা বলবি না। আর হ্যাঁ, এখন এ কথা যেন পাঁচ কান করিস নি, ফল ফলবে না তাহলে। দূর, আমার বিশ্বাস হয় না গাছে ওষুধ দেবে। তবু বলছিস যখন, যাবো একবার, বাবা বড় কষ্ট পাচ্ছে। নেহালি বেরিয়ে যেতেই কুসুমিকা হাসিতে ফেটে পড়ে। আচ্ছা শাস্তি হবে এবার অহংকারীর। রাজার পাইক পেয়াদারা হতশ্রী মেয়েটাকে ঠিক উৎসব থেকে বার করে দেবে।
এত দারিদ্র, অথচ এতটুকু দীনতা নেই, বশ্যভাবও নেই। দুবেলা অন্যের সঙ্গে একটু ব্যঞ্জন জোটে না, অথচ ভাবখানা দেখো কত যেন আনন্দ। একদিন অন্তত ওর ভেঙে পড়া পরাজিত মূর্তি দেখতে চায় কুসুমিকা। বৈশাখী পূর্ণিমার সন্ধ্যা, আকাশে থালার মতো চাঁদ উঠেছে। বুদ্ধ বেদিকার নিচে বাঁধানো চত্বরে সুন্দরীদের মেলা বসেছে। কে রাজকুমারী আর কে সাধারণী বুঝবার কোনো উপায় নেই। ঘন কৃষ্ণ আবরণীর অন্তরালে সকলেই রহস্যাবৃতা। দুটি চরণ মেলে বসে আছেন। মধ্যরাত্রি, চাঁদ মধ্য গগনে। যুবরাজ এলেন, সঙ্গে প্রিয় সহচর সুনন্দ। হাতে তার নবমল্লিকার মালা, চন্দন বিথিকার স্তব্ধ। মধ্যরাত্রের স্নিগ্ধ সুগন্ধ বাতাসে ঘুমের কোলে ঢলে পড়েছে সুন্দরীর দল। রাজকুমার কন্যাদের চরণ দর্শন করছেন একের পর এক। পিছনে খাতা হাতে তাকে অনুসরণ করছে গুপ্তচর মন্ত্রক। যুবরাজ জিজ্ঞাসা করলে কন্যার আদ্যপান্ত বলে যাচ্ছে সংক্ষেপে। পা তো নয়, যেন এক একটি কুসুমের স্তবক। কারো পা গোলাপ ফুল, কারো পা কনক চাপা। সুনন্দ বিস্মিত, বিমুগ্ধ। যুবরাজ কিন্তু নির্বিকার। দেখা প্রায় শেষ হয়ে এলো, আর মোটে দুজন। যুবরাজ এসে দাঁড়িয়েছেন প্রথম জনের সামনে। আহা, মরি মরি! চরণের ছটায় চাঁদের আলো ম্লান হয়ে গেছে। সদ্যজাত শিশুর পায়ের মতো কোমল, বসন্তের কচি পাতার মতো চিকন, পদ্ম কোরকের ভেতরের পাপড়ির মতো রক্তাভ। একটি মাত্র পদ্ম ফুলের উপর পায়ের দুখানি পাতাই রাখা যায় এমন মাপসই পা। স্ফটিকের মতো নখগুলি থেকে যেন হীরকের দীপ্তি ঠিকরে পড়ছে। যুবরাজের দু চোখ মুদে এলো। হাঁটু মুড়ে তিনি চরণযুগলের কাছে নত হয়ে পড়লেন। সুনন্দ বুঝল যুবরাজ স্বপ্নে ডুবে গেছেন, কিন্তু সে ঘোর কয়েক মুহূর্ত মাত্র। পরক্ষণেই তিনি ছিলে ছেঁড়া ধনুকের মতোই ছিটকে দাঁড়িয়ে পড়লেন। প্রবুদ্ধ আয়ত দুই চোখে দুঃস্বপ্নের আতঙ্ক। বন্ধু, এই কন্যার চরণে রক্তের গন্ধ, বিকট কুৎসিত। রক্তের গন্ধ? কি বলছো তুমি সুরিদর? বিশ্বাস না হয় আঘ্রাণ নিয়েই দেখো। সুনন্দ নত হয়ে কন্যার অমল পদযুগলের আঘ্রাণ নেয়। যেমন সুন্দর পা, তেমনি সুন্দর গোলাপের গন্ধ। সুনন্দ হেসে বলে, না বন্ধু, তুমি ভুল করেছ। আমি ভুল করেছি? মন্ত্রক পড়ো তোমার গোপন বিবরণী। যুবরাজের আদেশে মন্ত্রক এক নিঃশ্বাসে পড়ে যায়। ইনি এই রাজ্যের ধনেশ্বর শ্রেষ্ঠীর কন্যা কুসুমিকা, রাজ্যের সুন্দরী শ্রেষ্ঠা। 15 দিন আগে থেকে ইনি বড় বড় দুপাত্র দুধে সমস্ত দিন রাত্রি পা ডুবিয়ে পায়ের পরিচর্যা করেছেন। সাধারণ মেয়েদের মতো ইনি দুধের সঙ্গে আলতা মেশাননি। বিশিষ্ট এক রূপ বিশেষজ্ঞের পরামর্শে তার দুগ্ধপাত্রে নিয়মিত মেশানো হতো মনুষ্য রক্ত। এ রক্ত তার আপন বাপের। কন্যা বা তার পরিবারের আর কেউ এ ব্যাপারে আপত্তি তোলেনি, কারণ বিশেষজ্ঞের সেই মতোই নির্দেশ ছিল। প্রত্যেক দণ্ডে দণ্ডে দুগ্ধ বদল করে পয়ঃ প্রণালীতে ফেলে দেওয়া হতো। শুধু শেষ দিন অর্থাৎ আজ সকাল থেকে রক্ত মেশানো দুগ্ধের পরিবর্তে ইনি গোলাপ জলে পদধৌতি করেছেন। সুনন্দর মুখ পাণ্ডুর। যুবরাজের দু চোখ বোজা, দু হাত মুষ্টিবদ্ধ। চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। কিছুক্ষণের মধ্যেই তিনি নিজেকে সংবরণ করে নিলেন। সরে এলেন শেষ কন্যাটির সামনে। তার সঙ্গে সঙ্গে সরে এলো সুনন্দ আর মন্ত্রকও। কন্যার পায়ের দিকে তাকিয়ে সুনন্দ ভ্রুকুটি করে ওঠে। এ পরিহাস তোমার সঙ্গে কোন সাহসে করে যুবরাজ? বলো তো, পাইকদের জাগিয়ে দূর করে দিয়ে হতশ্রী মেয়েটিকে। যুবরাজের মুখে বিরক্তি নেই, কিন্তু চোখে অতল বিস্ময়। হাত নেড়ে সুনন্দকে নিরস্ত করেন।
তারপর আগের মতোই হাঁটু মুড়ে তিনি নত হয়ে পড়েন কন্যাটির পায়ের সামনে। সত্যি হতশ্রী রুক্ষ পা দুটি, কঠোর পরিশ্রমের চিহ্ন সুস্পষ্ট। যুবরাজের চোখ আবার মুদে এলো, আবার নত হয়ে পড়লেন তিনি। আহ, কি সুন্দর গন্ধ! আহা, কত দিনের পাকা ধানের, কত যুগের সেবার গন্ধ ওই দুই পায়ে। যুবরাজ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। আগের বারের মতো এবারও তার আয়ত চোখের কোণে অশ্রু বিন্দু। সুনন্দ অস্থিরভাবে বলে ওঠে, মন্ত্রক, তোমার বিবরণী পাঠ করো দেখি। মন্ত্রকের নির্বিকার মুখ তখন করুণায় কোমল। খেরোর খাতা বন্ধ করে সে বলে, আমার খাতায় তো এর বিবরণী থাকবার কথা নয় প্রভু। এই মেয়েটি স্বেচ্ছায় এখানে আসেনি, একজন ছলনা করে একে এখানে নিয়ে এসেছে। এই অনুষ্ঠানের কথাও ও জানে না। মেয়েটিকে আমরা সকলেই চিনি, ও আমাদেরই পাড়ার মেয়ে নেহালি। মাঠে খড় আঁটি করার কাজ করে সারাদিন, সন্ধ্যায় ঘরে ফিরে বৃদ্ধ বাপ মার সেবা করে, তাদের মুখে যা হোক দুবেলা দুমুঠো অন্ন তুলে দেয়। ওর সময় কোথায় প্রভু এত পদচর্চার? বোধহয় ইচ্ছেও নেই। এই সৌভাগ্যকে ও কিভাবে নেবে আমার জানা নেই প্রভু। সুনন্দ যুবরাজকে জিজ্ঞেস করে, একেই তাহলে তুমি বিবাহ করছো? ইনি যদি আমায় বরণ করেন আগামী পূর্ণিমাতে? না। মাধুর্যের ভারে যুবরাজের চোখের পাতা জুড়ে এলো। আগে আমাকে এর উপযুক্ত হতে হবে, তারপর ওর সঙ্গে কাজ করতে করতে যখন আমার পা দুটো হয়ে উঠবে অমনি রৌদ্রক্লিষ্ট, অমনি শ্রমসুন্দর, তখনই ওর যোগ্য হতে পারবো। অবশ্য বরণমালা আমার দিয়েই রাখলাম ওর চরণে। এই বলে যুবরাজ সুনন্দর হাত থেকে নবমল্লিকার মালা তুলে নিয়ে নেহালির পায়ের উপর নামিয়ে দেয়। ঘুম ভেঙে যায় নেহালির। আঙুলে তার কিসের ছোঁয়া? বটফল পড়ল বুঝি? ধর্মর করে উঠে দাঁড়াতে গিয়ে নেহালি একেবারে কেঁপে ওঠে। সামনেই দাঁড়িয়ে যুবরাজ। তখন রাত শেষ হয়ে ভোর হচ্ছে। নবপ্রভাতের আলোয় চার চোখের মিলন হলো। লাইব্রেরির নিবেদন কেমন লাগলো? শ্রদ্ধেয় লেখক কাঞ্চন কুন্তলা মুখোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গল্প আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকেও অনেক ধন্যবাদ ফ্লোরাস লাইব্রেরির সঙ্গে থেকে লাইব্রেরিতে এসে গল্প শোনার জন্য। আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, মনের যত্ন নিন।